ওকে, ভিডিও আসলে একসাথে যদি অনেক বড় হয় তাহলে আপলোড করে কষ্ট হয়ে যাবে, এই কারণে একটু পজ করলাম আর কি। দেখো তাহলে আশা করি বুঝতে পেরেছো 20 নম্বর উপপাদ্য। এর পরের অংশ যেটা থাকবে, পরে 21 নম্বর উপপাদ্যটাই পড়ে ফেলবো। 21 নম্বর উপপাদ্যে কি বলবো, যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। এই জিনিসটা একটু বোঝাই। এগুলো নিয়ে উপপাদ্য যে পড়ানোর কি মজা আসলে ক্লাসে, মানে এটা পড়াতে খুব ভালো লাগে। উপপাদ্য অংশ খুব কঠিন, তো মানে কঠিন অংশ পড়াতে বেশি ভালো লাগে, মানে এখানে বোঝানো যায় দারুণভাবে। দেখো এটা মনে করো যে একটা বৃত্ত, ওরা বলতেছে কি যে এটা হচ্ছে এই এতটুকু হচ্ছে একটা বৃত্তচাপ, বুঝছো, এই যে এতটুকু এতটুকু এটা একটা চাপ। তো এই একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান হবে। এটা কিন্তু কেন্দ্রস্থ কোণ, এটা কেন্দ্রে উৎপন্ন হয়েছে। আচ্ছা, তো বৃত্তস্থ কোণ মনে করো আমি এরকম একটা অঙ্কন করলাম, আবার আমি এই যে এরকম একটা অঙ্কন করলাম, সরি একটু দিক দিয়ে গেছে এরকম। তাহলে দেখো এটাও বৃত্তস্থ কোণ, এটাও বৃত্তস্থ কোণ, তো চাপ কিন্তু একই আছে। এটাকেও এখান থেকে নিয়ে এই চাপেই রাখছি, আবার দেখো এটা আর এটাও এই একই চাপে রেখেছি আমরা। তাহলে বলা হচ্ছে যে এই দুইটা কোণ পরস্পর সমান। এটার মান যদি 30 ডিগ্রি হয়, এটার মানও 30 ডিগ্রি হবে। অবশ্যই মাথায় রাখবো, এই কথাটাই বলছে যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান, এটা অবশ্যই মাথায় রাখবো। ওকে, তারপরের যে কথাটা সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কথা, 22 নম্বর। এভাবেই থাকবে যে অর্ধবৃত্তস্থ কোণ সমান কত ডিগ্রি। প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্ধবৃত্তস্থ কোণ সমান কত ডিগ্রি, এটা প্রশ্ন। কত ডিগ্রি, অথবা অর্ধবৃত্তস্থ কোণ সমান কয় সমকোণ, এটা কয় সমকোণ। কয় সমকোণ স্যার, কয় সমকোণ? এটা অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কত ডিগ্রি হবে বলো তো? 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ সবসময় 90 ডিগ্রি। কত ডিগ্রি বলো তো? 90 ডিগ্রি বা এক সমকোণ। 90 ডিগ্রি বা এক সমকোণ। তাহলে মনে রাখবো যে অর্ধবৃত্তস্থ কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ, এটা মাথায় রাখবো। ওকে ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছ যে অর্ধবৃত্তস্থ কোণ সমান এক সমকোণ, নিজের কথা 90 ডিগ্রির কথা। ওকে, তাহলে আমরা এইভাবে 22 পড়ব। এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে উপপাদ্য 23 পড়ব, যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ হবে। এটা অবশ্যই মাথায় রাখবো যে 2 সমকোণ, এটা মাথায় রাখবো। আচ্ছা, তাহলে এটা বলে কি বলতেছে, যে মনে করো একটা বৃত্ত, এই বৃত্তের ভেতরে তুমি কি করছো, একটা চতুর্ভুজ আঁকাইছো, এরকম একটা চতুর্ভুজ আঁকাইছো, বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ। তো বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটা বিপরীত বাহু, বিপরীত বাহু মানে কি, এইটা আর এইটা, এই দুইটার যোগফল, এই দুইটার যোগফল, এই দুইটার যোগফল কত হবে? 2 সমকোণ হবে। অবশ্যই মাথায় রাখবো যে কোনো দুইটার বিপরীত কোণের সমষ্টি, বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 2 সমকোণ হবে। 2 সমকোণ মানে কত? 180 ডিগ্রি। মানে এইটা আর এইটা মিলে কত হবে? 180 ডিগ্রি। এই দুটো যোগ করলে 180, আবার এই দুটো যোগ করলে কত হবে? 2 সমকোণ বা 180 ডিগ্রি। এটা অবশ্যই মাথায় রাখবো। এর পরের যে প্রশ্নটা, মানে ট্রিপল স্টারের চেয়ে যদি বেশি দেওয়া যায় তাহলে সেটা কত? অনুসিদ্ধান্ত 7। সেটা কি, যে বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়তক্ষেত্র। লাইনটা লিখতেছি, এই লাইনে প্রশ্ন চলে আসবে যে বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়তক্ষেত্র। মনে কি থাকবে? অবশ্যই মনে রাখা লাগবে, যেহেতু আমি এত কষ্ট করতেছি তোমাদের পড়ে অবশ্যই বলবা যে স্যার পরীক্ষা ভালো হয়েছে, তবে কি ভালো লাগবে ইনশাল্লাহ। বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক, দেখো এগুলা মুখস্থ কথা। সামান্তরিক একটি কি বলতো? আয়তক্ষেত্র, যে এটাই অপশনে থাকবে, আয়তক্ষেত্র। বৃত্ত অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়তক্ষেত্র। অপশনে থাকবে বর্গক্ষেত্র, চতুর্ভুজ, তারপরে ট্রাপিজিয়াম, আয়তক্ষেত্র। তাহলে কি, বৃত্ত অন্তর্লিখিত সামান্তরিক অবশ্যই একটি আয়তক্ষেত্র। এটা মুখস্থ করে যাবে। এটা আছে 162 পেজের অনুসিদ্ধান্ত 7-এ রয়েছে এই কথাটা। 162 পেজের অনুসিদ্ধান্ত 7-এ রয়েছে। ওকে, এভাবে পড়তে থাকবো আমরা।
এরপর 25 নম্বর উপপাদ্য পড়ব। বৃত্তের যে কোনো বিন্দুতে, ওই উপপাদ্যে যে কথা লেখা রয়েছে কিন্তু, বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপরে লম্ব, এটা অবশ্যই পড়ব। দেখো এগুলা। এরপর অনুসিদ্ধান্ত 8 রয়েছে, বৃত্তের কোনো বিন্দুতে একটি মাত্র কি স্পর্শ অঙ্কন করা যায়। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। স্পর্শ বিন্দুতে স্পর্শের উপর অঙ্কিত লম্ব কেন্দ্রগামী, বৃত্তের কোনো বিন্দুতে ওই বিন্দুগামী ব্যাসার্ধের উপর অঙ্কিত লম্ব উক্ত বিন্দুতে বৃত্তটির স্পর্শক। এই কথাগুলো অবশ্যই আমরা মুখস্থ রাখবো। তাহলে 164 পেজে উপপাদ্য 25 এবং 165 পেজের অনুসিদ্ধান্ত 8, 9, 10 এবং উপপাদ্য 26 পড়ব। তবে এখানে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি অনুসিদ্ধান্ত 8, 165 পেজের অনুসিদ্ধান্ত 8। লাইনটা কি রয়েছে, বৃত্তের কোনো বিন্দুতে একটা মাত্র স্পর্শক আঁকা যাবে, একটা মাত্র স্পর্শক, বুঝতেছ? মানে বৃত্ত, এটা যদি একটা বৃত্ত হয়, এর একটা বিন্দুতে স্পর্শক মানে কি, এই বৃত্তকে স্পর্শ করে চলে যাবে। তাহলে একটা বিন্দুতে শুধুমাত্র একটা স্পর্শক আঁকা যাবে, তার বেশি আঁকা যাবে না। কয়টা স্পর্শক আঁকা যাবে? একটা। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কথা, এটা অবশ্যই পরীক্ষা চলে আসবে ইনশাল্লাহ, এটা মাথায় রাখবো। এরপরে এখানে 25 নম্বর উপপাদ্যে যেটা বললাম, দেখো বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। তার মানে কি, যে এই বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করলাম না, তো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ কি জানো? যেই কেন্দ্র থেকে এটাও ব্যাসার্ধ, আর এটাও, আর এই যে এটাও, আর এটাও, আর এটাও, আর এটাও, আর এখানে যদি এরকম না হতো, মনে করো যে এটা সেটাও, আর অর্থাৎ সবগুলাই কিন্তু ব্যাসার্ধ, তোমরা জানো এটা, একটু মজা করতেছি আর কি। তো এখানে বিষয়টা কি, যে এই যে একটা বিন্দুতে আমরা স্পর্শকটা অঙ্কন করলাম না, আর এই যে এইটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এই স্পর্শকের উপর যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধটা আসবে, অর্থাৎ এই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপরে এই স্পর্শক লম্ব বলতে পারো, বা এটাও বলা যায় স্পর্শ যে কি বলবো, স্পর্শকের উপর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধটাও লম্ব, অর্থাৎ এটার উপরে লম্ব, আবার এটার উপরে এটা লম্ব, স্পর্শক লম্ব, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধও লম্ব। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। ওকে, উপপাদ্য 26 এর যে লাইন রয়েছে গুরুত্বপূর্ণ, অবশ্যই পড়ে ফেলবা। এত কথা তো একবারে বলা কত কষ্ট, তবে তোমরা অবশ্যই পড়ে নিবা। আমার হচ্ছে যে লাইনগুলোর কথা বলতেছি অবশ্যই গুরুত্বপূর্ণ, বেশ ভালো করে পড়বা। এরপরে দেখো অনুসিদ্ধান্ত 166 পেজের অনুসিদ্ধান্ত 11, 12 রয়েছে, যে দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের সমষ্টির সমান। দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের অন্তরের সমান। এই দুটো লাইন দেখিয়ে আর একটা অঙ্ক দেখিয়ে আজকের মতো ক্লাস আমরা এখানেই শেষ করব। বাদবাকি বিষয়গুলো পড়ে নিবা যত্ন সহকারে। তো দেখো এখানে শেষে যে কথাটা বললাম, 166 পেজ অনুসিদ্ধান্ত 11, 12 বলা হচ্ছে কি, যে দুইটা বৃত্ত, এটা একটা বৃত্ত এবং মনে করো যে এটা আর একটা বৃত্ত, এটা আরে হচ্ছে না কেন, এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত। ওকে, এই দুটো বৃত্ত, আমি একটু অঙ্কনে কাঁচা, আমার ছাত্রছাত্রীরা খুব ভালো করেই জানো, এ বিষয় নিয়ে আমরা বেশ মজাও করতাম। আচ্ছা, তো এখানে কি বলা হচ্ছে, যে দুটো বৃত্ত যখন বহিঃস্পর্শ করবে, বহিঃস্পর্শ মানে কি, এই যে দেখো তো এটা বৃত্তের বাইরের পার্ট না, আর একটা বৃত্তের এটা হচ্ছে বাইরের পার্ট, তো এই দুটো বাইরের পার্ট যখন সংযুক্ত হবে বা স্পর্শ করবে, তখন এই দুইটার যে দূরত্ব, এইটা কি, এটা হচ্ছে এই বৃত্তটার ব্যাসার্ধ, এইটা কি, এই বৃত্তটার ব্যাসার্ধ। তো বলা হচ্ছে দুটো বৃত্ত যখন বহিঃস্পর্শ করবে, তখন তাদের মানে কেন্দ্রদ্বয়ের যে দূরত্ব আসবে, সেটা কি আসবে, এইটার আর এর মান আর এইটার আর এর মান কী করে দেবো, যোগ করে দেবো, অর্থাৎ বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের সমষ্টির সমান। ব্যাসার্ধের সমষ্টি মানে যোগফলের সমান, বুঝতেছ? প্রশ্ন আরেকভাবে করবে। প্রশ্ন কীভাবে করবে, ওরা সুন্দর করে এভাবে চিত্র দিবে, চিত্র দিয়ে মনে করো, চিত্র নাও দিলে প্রশ্ন এভাবে করতে পারে, চিত্র দিয়ে মনে করো এখানে যদি 5 বলে দেয়, যে এটার ব্যাসার্ধ হচ্ছে 5, এটার ব্যাসার্ধ মনে করো যে 6, তখন তো কী করে দিবা, যে 5 + 6 = 11, অর্থাৎ কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 11। কিন্তু প্রশ্ন কী করবে, প্রশ্নটা এভাবে বলবে যে 5 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার
ব্যাসার্ধ বিশিষ্ট দুইটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে, কি স্পর্শ করলে বলো তো? বহিঃস্পর্শ করলে, বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? এভাবে প্রশ্ন আসবে, প্রশ্ন ভালো করে দেখে নিও। তাহলে তখন কি, যখন বহিঃস্পর্শ, এই 5 আর 6 এই দুইটা কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে। 5 আর 6 যোগ করে যে মান আসবে 11 সেটা। এখন প্রশ্ন এভাবে নাও, মনে করো যে এটা, আর মনে করো যে এটা আর একটা বৃত্ত। তো এখন কি বহিঃস্পর্শ করছে না অন্তঃস্পর্শ করছে? ভেতরের পাশে স্পর্শ করছে না, ভেতরের পাশে স্পর্শ করেছে। তো মনে করো যে এটার হচ্ছে মানে এইটার কেন্দ্র হচ্ছে এটা, আর আর এই যে এইটা হচ্ছে এই বড় বৃত্তটার কেন্দ্র। তাহলে এটার মান কত? এটার নামও আর। তো এখন মান হতে পারে, মান কত বলতে পারে? এই যে এখন বলতে পারে যে একটা 5 আর একটা 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুইটা বৃত্ত পরস্পরকে বহির জায়গায় কি বলে দিছে বলো তো এবার? অন্তঃস্পর্শ করলে। অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? এটা প্রশ্ন করে বসবে। অন্তঃস্পর্শ করলে, তো যখন অন্তঃস্পর্শ করবে তখন কি করব? এই বড় যে ব্যাসার্ধ, অর্থাৎ এই 6 থেকে 5 বাদ দিলে যে দূরত্ব আসবে সেটাই হচ্ছে তাদের কি বলতো? তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে অন্তঃস্পর্শ আসলে ব্যাসার্ধ দুইটা বিয়োগ করব, বহিঃস্পর্শ আসলে ব্যাসার্ধ দুইটা যোগ করব। আশা করি এই কথাটা মনে রাখলে এই প্রশ্নের ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না ইনশাল্লাহ। ওকে, এখন পরের অংশটাতে আসি। পরের প্রশ্নটা লাস্ট প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে শেষের প্রশ্ন তো বুঝতেইছো, অবশ্যই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দিয়েই শেষ করা লাগবে, যাতে কমন চলে আসে। আর যাতে করে বলো যে স্যার শেষে এই প্রশ্নটা দিয়েছিল, কমন চলে এসেছে। যদি না আসে তাইলে কিন্তু কিছু বলা যাবে না। ওকে, আচ্ছা তাহলে চলে দেখি পরের অংশটা। পরের যেটা সেটা হচ্ছে এভাবে ওরা এবার চিত্র তোমাকে দাঁড় করিয়ে দেবে, অথবা প্রশ্নও বলতে পারে, মানে বাংলায়ও বলতে পারে প্রশ্ন, অথবা চিত্র দাঁড় করবে। চিত্র কি দাঁড় করবে? যে এটা হচ্ছে কেন্দ্র, এটা মনে করো যে 5, ওকে, এরপরে এইটা, এরপরে এটা মনে করো 3। ওরা এখন বলবে যে এ বি, এটা ও, এটা মনে করো যে সি। ওকে, এখন ওরা বলবে কি বলবে? যে এ বি এর দৈর্ঘ্য কত? এ বি এর দৈর্ঘ্য কত? এটা প্রশ্ন। এ বি এর দৈর্ঘ্য কত? এটা এই প্রশ্নটা যারা বুঝবা তাদের জন্য একদম সহজ। তুমি এইটাকে 90 ডিগ্রি কোণ ভেবে ফেলো, আর এইটাকে একটু সমকোণী ত্রিভুজ ভেবে ফেলো। তাহলে এইটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ, এটা লম্ব, এটা হচ্ছে ভূমি। তো এই যে এ বির মান কী হবে? এটাও যতটুকু হবে এটাও ততটুকু হবে, একই হবে। যদিও আমার অঙ্কনের ত্রুটির কারণে একটু এরকম দেখা যাচ্ছে, আসলে আমি একটু যদি ভালো করে আঁকাই তাহলে এরকম আসবে। দেখো, এবার আর বুঝতে অসুবিধা থাকার কথা না, যে এইটাও যতটুকু এটাও ঠিক ততটুকু। তাহলে এখানে আমরা ওই যে পিথাগোরাসের উপপাদ্য পড়ছিলাম না, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেখান থেকে এখানে ভূমির মান বের করব। তাহলে এখানে ভূমির মান কত আসবে? 4 চলে আসবে, অঙ্ক করে দেখবা। এখানেও কত আসবে? 4। তাহলে এ বির দৈর্ঘ্য কত আসবে? 4 আর 4 যোগ করে 8 চলে আসবে। আশা করি বুঝতে পেরেছ। এখন এটা প্রশ্নটা বাংলায় করলে কীভাবে করবে? বাংলায় করলে এইভাবে করবে যে প্রশ্নটা দেখে নাও, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 3 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত? যখন এরকম আসবে, আমরা এরকম আসলেই সুন্দর একটা এরকম চিত্র অঙ্কন করে ফেলবা যে স্যার এটা কেন্দ্র, এই যে এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে 5, 3 সেন্টিমিটার দূরত্ব, তার মানে এটা 3, আর এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত যেটার মান বের করতে বলা হচ্ছে। তো এইটুক আর এইটুক কীভাবে সমান হবে? তাহলে এখানে এটা 90 ডিগ্রি হয়ে গেল। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা এই যে ভূমির মানটা বের করে ফেলবো, এইটা যা বের হবে এর সাথে কী করে দেবো? যোগ করে দেবো। যোগ করে দিয়ে আমরা অ্যান্সার বের করে ফেলতে পারবো। ওকে, আজকের মতো তাহলে এই পর্যন্ত। তোমাদের জন্য দোয়া এবং প্রত্যাশা রইল, তোমরা ভালো করে পড়ে ভালো পরীক্ষা দাও, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে, দোয়া রাখি। প্রত্যেকে পাস করে
পরীক্ষা দিয়ে এসে যেন মানে জানাতে পারো যে পরীক্ষা অনেক ভালো হয়েছে। এই দোয়া তো অবশ্যই থাকবে। আর তার পাশাপাশি বলে রাখি, যেহেতু আমরা অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছি, আমরা ইনশাল্লাহ চিন্তাভাবনা আছে এরকম যে এই মাসের মধ্যেই আমরা আমাদের অনলাইন প্ল্যাটফর্ম চালু করব। অর্থাৎ তোমাদের পরিচিত যারা ক্লাস 9 অথবা 10 পড়ে তাদেরকে কাইন্ডলি একটু জানাবা, আমরা একটা কোর্স চালু করতেছি মাত্র 1000 টাকার বিনিময়ে। ওরা ক্লাস 9ওয়ালারা মনে করো অনলাইনে ক্লাসটা করতে পারবে ডিসেম্বর পর্যন্ত, ওদের বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত। এবং যারা 2027 সালের এসএসসি পরীক্ষার্থী, তারা মানে পরীক্ষার আগ পর্যন্ত 1000 টাকার বিনিময়ে গণিত কোর্সটা করতে পারবে। এবং চেষ্টা করবো ইনশাল্লাহ ওখানে মানে ডেডিকেটেডলি পড়ানোর, বুঝছো, মানে খুব ভালোভাবে পড়ানোর চেষ্টা করব অনলাইনে। যদিও ইনশাল্লাহ আমরা নোটগুলো সাপ্লাই করার চেষ্টা করব। অতএব তোমাদের কাছে অবশ্যই একটা বার্তা থাকবে, তোমাদের পরিচিত ছোটো ভাই বোন যারা আছে তাদেরকে কোর্সটা সম্পর্কে জানাবে, এবং তারা কোর্সটা কিনলে অবশ্যই ভালো উপকৃত হবে। অন্য কোনো স্যারের কাছে যদি পড়ে তবু কিনতে বলবা, অবশ্যই অনলাইনে যুক্ত হলে ভালো কিছু শিখতে পারবে মাত্র 1000 টাকার বিনিময়ে। তোমরা চিন্তাই করতে পারো যে এত অল্প মূল্যে এত ভালো একটা কোর্স পাবে ইনশাল্লাহ। ওকে, আমার জন্য দোয়া রেখো, তোমাদের জন্য দোয়া রইল। সালামু আলাইকুম।